নমস্কার, আমি অমিত। আর আপনারা শুনছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফ। দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় খবর এসআইআর নিয়ে, যে আজ ঠিক দুপুর 2টো থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের একটা জরুরি বৈঠক বসতে চলেছে, এবং এই বৈঠকে ডাকা হচ্ছে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিকদের। গতকাল রাতেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লিতে পৌঁছে গেছেন, এবং আজকে 2টো থেকে শুরু হতে চলেছে বিশেষ বৈঠক। তো এই বৈঠক কম বেশি আপনারা সবাই শুনেছেন যে আজকের এই বৈঠক শুরু হচ্ছে, কিন্তু এই বৈঠকের আলোচ্য বিষয় কি হতে পারে, কেন এত তাড়াতাড়ি, অর্থাৎ কালী পুজো দীপাবলি কাটতে না কাটতেই জরুরি ভিত্তিতে ডেকে নেওয়া হলো গতকালকে, এইটা নিয়েই আজকে আমাদের আলোকপাত করার চেষ্টা করব। কি কি আলোচনা হতে চলেছে বা কি কি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনার উপর ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআরের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। দেখুন, ইতিমধ্যেই পার হয়ে গেছে 15ই অক্টোবর। মুখ্য নির্বাচনী আধিকারিক সহ যে টিমটি আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন, তারা 15ই অক্টোবর ডেডলাইন দিয়ে গিয়েছিলেন যে তার মধ্যে আমাদের এসআইআর শুরু করতে হবে। কিন্তু জানেন যে বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। আমি আমার গত ভিডিওগুলোতেও বলেছিলাম যে তাড়াহুড়ো করাটাই কি সার হলো? হ্যাঁ, কতগুলো প্রতিবন্ধকতা তো আসছেই রাজ্যে এসআইআর করতে গিয়ে, এবং সেই কারণে এবং পশ্চিমবঙ্গের বর্তমান যে আবহ চলছে, একদিকে উত্তরবঙ্গ বন্যা কবলিত, এবং সারা পশ্চিমবঙ্গেই এখন একটা ফেস্টিভ মুড চলছে, এবং ছুটি ছাটা তো রয়েছেই অফিসগুলোতে। এটা একটা বড় কারণ যে ভোটার লিস্ট যে সংশোধনটা চলছে 2002 আর 2025-এর যে ম্যাপিংটা চলছে, সেই ম্যাপিংটা সময়ের মধ্যে করা সম্ভব হয়নি, ফলতই কাজটা পিছিয়ে যাচ্ছে। তো এই আবহে হঠাৎ কেন নির্বাচন কমিশনার ডেকে পাঠালেন সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের? দেখুন, বিশেষজ্ঞ মহলের সঙ্গে কথা বলে বা বিভিন্ন বিষয়ে লক্ষ্য করে যেটা বোঝা গেছে, সেটা হচ্ছে সব রাজ্যে তো বটেই, বিশেষত পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে কমিশন। অর্থাৎ এসআইআর শুরু করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়েছে কমিশনকে। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকগুলো সমস্যা রয়েছে। কি কি সেই সমস্যাকে মিটিয়ে অতি দ্রুত কীভাবে এসআইআর শুরু করা যেতে পারে, সেটা নিয়েই আজকের বৈঠক। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার মনে হয় যে বিহারের অভিজ্ঞতা। অর্থাৎ বিহারের সদ্য ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছে, এবং সেখানে প্রায় 65 লক্ষের উপর ভোটার বাদ পড়েছেন। কারা বাদ পড়লেন এবং কারা কারা থাকলেন, এবং সেইখানের খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতিতে কি কি পদ্ধতির মধ্যে দিয়ে আমরা গেলাম, সেই যে অভিজ্ঞতা, বিহারের সেই অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগিয়েই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আর বাকি 4টি রাজ্য, অর্থাৎ কেরালা, পন্ডিচেরি, মহারাষ্ট্র, যেগুলোতে আমাদের ইলেকশন হতে চলেছে আগামী দিনে, সেই 2026-এর যে ইলেকশন, তার আগে যাদের এসআইআরকে সম্পূর্ণ করার একটা টার্গেট নিয়েছে কমিশন, সেইটা যাতে কিভাবে আরও স্মুথলি করা যায়, সেটা নিয়েই কিন্তু আজকে মনে হচ্ছে বৈঠকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং সেক্ষেত্রে বিহারের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন, তাকেও কিন্তু সুযোগ দেওয়া হবে তার অভিজ্ঞতাটাকে যাতে তিনি শেয়ার করতে পারেন বাকিদের সঙ্গে। এটা একটা। 2 নম্বর হচ্ছে আমাদের প্রস্তুতি কতটুকু সারা হয়েছে। আপনারা জানেন যে মুখ্য নির্বাচন কমিশনার এসেছিলেন, জ্ঞানেশ ভারতী সাহেব। তিনি এসে বলে গেছিলেন যে নোটিফিকেশান জারি হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই এনুমারেশন ফর্মের 30 থেকে 40% ছাপানো কমপ্লিট করতে হবে। এখন কোথায় কোথায় ছাপানো হবে, কতটুকু সিকিউরিটি রয়েছে সেই জায়গাগুলোর, যেখানে এই এনুমারেশন ফর্ম ছাপানোর ব্যবস্থাটা সঠিকভাবে আছে কিনা, এই সংক্রান্ত একটা রিপোর্টও কিন্তু আজকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ওখানে যাবে, এবং সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে বিশদে যে পশ্চিমবঙ্গ এই বিষয়ে কতটা প্রস্তুত আছে এনুমারেশন ফর্ম ছাপানোর ক্ষেত্রে। এছাড়া তো পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যেই বিএলও যারা আছেন, বিএলওদের একটা বড় অংশ ক্ষোভ বিক্ষোভ করছেন যে তারা তাদেরকেও বলছেন যে আমরা
সিকিউরিটি পাচ্ছি না, আমরা কী করে কাজ করব, বা কিছু বিএলওর বিরুদ্ধে প্রায় 4000 বিএলওর বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটা অভিযোগ জমা পড়েছে। তাহলে এইগুলো নিয়েও খতিয়ে দেখা হবে। এছাড়া আরও অনেক বিষয় আছে। আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনাতে রাজারহাট গোপালপুরে 3 থেকে 4 জন আধিকারিকের বিরুদ্ধে কমিশন যে অভিযোগ এনেছিল, সেই অভিযোগের ব্যবস্থা কতটুকু করা হলো, বা এই রকম ধরনের আর কোনো সমস্যা যাতে এসআইআর চলাকালীন পর্বে না আসে, সেটা একটা বড় বিষয়। এবং সর্বোপরি আপনারা সকলেই জানেন, যারা আমরা পশ্চিমবঙ্গবাসী, যে এসআইআর এখন এমন একটা চর্চিত বিষয় হয়ে গেছে যে এটা মানুষের কাছে একটা আতঙ্ক তৈরি করছে, সাধারণ মানুষের কাছেও একটা আতঙ্ক তৈরি করছে, যে এসআইআরের সঙ্গে নাগরিকত্ব ব্যাপারটাকে একদম গুলিয়ে দিয়ে এমনভাবে করা হচ্ছে যে ভোটার লিস্টের সংশোধন, সেখানে আমার নাম না থাকলেই কি আমি নাগরিক নই? আদতেও কি বিষয়টা তাই? আমি আমার অনেকগুলো ভিডিওতে বারবার করে বলার চেষ্টা করেছি, নাগরিকত্বের বিষয় একটা আলাদা বিষয়, আর ভোটার লিস্টের নাম কিন্তু আলাদা বিষয়। এই দুটোকে গুলিয়ে ফেলে এমন একটা জায়গা তৈরি করা হচ্ছে যে মানুষ কিন্তু এই আবহে ভীষণ আতঙ্কে আছে, এবং এই আতঙ্কের পরিবেশে পশ্চিমবঙ্গে এসআইআর করা কিন্তু খুব একটা সহজ হবে না। তাই জন্যও কমিশনের আর একটা ডাক, যে মানুষের মধ্যে এই আতঙ্কটাকে সরাতে হবে। এসআইআর প্রক্রিয়া যে আর কিছুই নয়, এটা যে 22 থেকে 23 বছর পরে শুরু হতে চলেছে আবার একটা প্রক্রিয়া, যেখানে নিবিড় সংশোধন হবে। নিবিড় সংশোধনটা কি? প্রত্যেক বছরই কিন্তু ভোটার তালিকা সংশোধন হয়, আমরা জানি প্রত্যেক বছর হয়। ভোটের বছরগুলোতে একটু কড়াভাবে হয়, অন্য বছরগুলোতেও কিন্তু চলতে থাকে, এবং সারা বছর ব্যাপী ভোটার তালিকা সংশোধন হয়। তাহলে এসআইআর আলাদা করে কি? এসআইআর এর ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অর্থাৎ এবার আরেকটু নিবিড়ভাবে সমীক্ষা করা হচ্ছে যে এই যে বছরগুলোতে ভোটার লিস্টে নাম উঠলো, এখানে যদি দেখা যায় যে কোনো ভুল ব্যক্তির নাম ভুল করে উঠে গেছে বা অন্য কোনোভাবে উঠে গেছে, তাদেরকে আরেকটু বেশি করে ঝাড়াই বাছাই করে ভোটার তালিকাটাকে একটু ত্রুটিমুক্ত করা। এটাই হচ্ছে প্রসেস। এই প্রসেসটা করতে গিয়ে কমিশনকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রতি পদে পদে। এবং কমিশনেরও আর একটা ব্যাপার রয়েছে, যে কমিশন বলছে যে মানুষকে ভোট দিতে হবে বা ভোটার লিস্টে নাম তুলতে হবে, সেখানে ভোটার কার্ডটাই গুরুত্বহীন। অর্থাৎ আমার পুরনো ভোটার কার্ড আছে, এটা দেখিয়েই যে আমি প্রমাণ করব যে আমি তো এসআইআরে কেন এটাকে গুরুত্ব দেওয়া হবে না, সেটাই দেওয়া হচ্ছে না। এবং কমিশন বেঁধে দিয়েছে 11টি নথি। এই 11টি নথির মধ্যে থেকেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় ভোটার, যদি আপনার 2002 সালের লিস্টে নাম না থাকে। তাহলে অনেক মানুষই আছেন যারা হয়তো ভারতবর্ষের প্রকৃত নাগরিক এবং ভোটার বটে, কিন্তু তাদের কাছে এই 11টি নথির অনেক নথি নেই, বা নথিটা তারা প্রোভাইড করতে পারছেন না। এই আবহে যখন সুপ্রিম কোর্টে একটা কেস চললো, সুপ্রিম কোর্ট কিন্তু একটা বিষয়ের উপর বারবার জোর দিয়েছে যে এক্সক্লুশন নয়, ইনক্লুশনের উপর জোর দিন। অর্থাৎ মানুষকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা যেন কমিশনের উদ্দেশ্য না হয়। কমিশনের উদ্দেশ্য হওয়া উচিত ভারতবর্ষের নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সাহায্য করা। কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভোটাধিকার যারা প্রয়োগ করছেন তারা ভারতীয় নাগরিক, তো কোনো বিদেশি নাগরিক যেন আমাদের দেশের ভোটাধিকারে হস্তক্ষেপ করতে না পারে, এই বিষয়টা নিশ্চিত করাই কিন্তু কমিশনের এসআইআর এর উদ্দেশ্য হওয়া উচিত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে যারা বুথ লেভেল অফিসার আছেন তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তারা বিভিন্ন নথি যাচাই করছেন, সেইগুলো যেন একেবারে অঙ্ক কষা নথি না হয়। অর্থাৎ গ্রাউন্ডটা বুঝতে হবে, লজিকটা বুঝতে হবে যে এই মানুষটা সত্যিই ভোটার কি না। হয়তো নথি অনেকের কাছে অনেক কিছু আছে, সে আদতেও আমাদের দেশে সঠিক সময়ে আসেনি, কিন্তু অনেক ডুপ্লিকেট নথি বানিয়ে নিয়েছে। আবার প্রচুর মানুষ আছেন পশ্চিমবঙ্গে যারা দীর্ঘদিন বংশ পরম্পরায় ভারতবর্ষে রয়ে গেছেন, কিন্তু তাদের কাছে সেইভাবে নথি নেই। ভারতের বিভিন্ন জনজাতি সম্প্রদায় আছে, আদিবাসী সম্প্রদায় আছে, যারা মানুষ খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ আছেন, যারা নথির ব্যাপারে কোনো কালেই এতটা বেশি মাথা ঘামাননি, বা তাদের নথির ব্যাপারে এতটা বেশি সিরিয়াসনেস কোনোদিনই ছিল না। তো ফলত সেই খেটে খাওয়া সম্প্রদায়ের মানুষ যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, যাতে তাদের হেনস্থার শিকার না হতে হয়, সেই ব্যাপারটাকে কিন্তু নিশ্চিত করাও কমিশনের একটা কাজ। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার এটা বলে এসছেন, এবং সাথে এটাও বলা হয়েছে যে আধারকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হোক। যদিও কমিশন এখনও 12 নম্বর নথি হিসাবে আধার কার্ডকে গুরুত্ব দিতে নারাজ। তাহলে
এই আবহে একটা প্রশ্ন আসে, বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো কিভাবে? হয়ে তো গেল। বিহারে কিন্তু দুটো তিনটে আরও নথি ছিল, যেটা বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই 11টি নথি, এবং তাদের ক্ষেত্রে যেটা ছিল 2003 সালের ভোটার তালিকা ধরে ওদের কাজটা হয়েছিল, এর বাইরেও কিন্তু বিহারে কাজটা করতে আরও দুটো তিনটে নথি সাহায্য করেছিল। কি সেই নথি আমি আজকে বলছি। নথিগুলোর একটা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার, যেটা বিহারের পঞ্চায়েতগুলোতে কিন্তু আছে, যেটাকে বলা হচ্ছে বংশনামা। এই বংশনামা কিন্তু ভারতবর্ষের অনেক রাজ্যতেই ছিল। আমাদের পশ্চিমবঙ্গে হয়তো সেইভাবে মেনটেন করা হয়নি, ভারতবর্ষের অনেক রাজ্যেই এখন মেনটেন করা হয় না, কিন্তু বিহারে ছিল। আর এইটা কর্ণাটকেও এই বংশনামাটা রয়েছে এখনও, তামিলনাড়ু কর্ণাটকের দিকেও কিছু কিছু জায়গায় এই বংশনামা রয়েছে। এই বংশনামাটা আর কিছুই নয়, বংশ পরম্পরায় পরিবারে কারা কারা আছে তার একটা রেজিস্টার সরকারিভাবে মেনটেন করা হয়। বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যখন নতুন শিশু জন্মায় বাড়িতে, তার নামটা গিয়ে লিখে আসা হয়, বা বাড়ির কোনো বৃদ্ধ মানুষ মারা গেলেন, তিনি যে মারা গেলেন সেইটা সঙ্গে সঙ্গে পঞ্চায়েত অফিসগুলোতে জানানো হয়, এবং সেখানে একটা ফ্যামিলি রেজিস্টার মেনটেন করা হয়। এই ফ্যামিলি রেজিস্টারটা কিন্তু ভীষণ কাজে এসছে বিহারের ক্ষেত্রে, যেই সুবিধাটা হয়তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ পাবো না। এটা এক নম্বর। আর একটা বিষয় যেটা বিহারের ক্ষেত্রে খুব কার্যকরী হয়েছে, সেটা হচ্ছে বিহারে 2023 সালে কাস্ট সেন্সাস করা হয়েছে। এই কাস্ট সেন্সাস যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সারা ভারতবর্ষেই হবে। আমাদের এখানে 2026 সালে বিধানসভা নির্বাচন, তো বিধানসভা নির্বাচনের পরেই হয়তো কাস্ট সেন্সাস হবে, এবং সেই রিপোর্ট আস্তে আস্তে 2027 পার হয়ে যাবে। তো তখন আমাদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট সেন্সাসের যে এফেক্টটা আমরা কিন্তু এসআইআর এর ক্ষেত্রে পাবো না, যেটা বিহার পেয়েছে। বিহার পেয়ে এটাতে কী সুবিধা হয়েছে, বিহারে কাস্ট সেন্সাস সম্পূর্ণ হওয়ার পর সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 65% সেখানে অনগ্রসর শ্রেণীর মানুষ বেরিয়ে এসছে। তো সেই যে অনগ্রসর শ্রেণীর মানুষ যখন বেরিয়ে এসছে, তার মানে কি, সেটার একটা সার্ভে হয়েছে, ডোর টু ডোর সার্ভে হয়েছে, তারা কোন উপজাতি, কোন জাতের লোক, তাদের উত্তরাধিকার কোথা থেকে এসছে, তাদের পূর্বপুরুষ কারা ছিলেন, এই সমস্ত বিষয়ে একটা ডেটা কিন্তু বিহার সরকারের কাছে ছিল। সেইটাকেও কিন্তু কমিশন কাজে লাগিয়ে এসআইআর প্রক্রিয়াকে আরও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এইগুলো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই আবহে পশ্চিমবঙ্গে এসআইআর করতে গেলে কি করা উচিত, এইটা বোধহয় কমিশন আজকের আলোচনায় রাখতে পারে। যে পশ্চিমবঙ্গবাসীর জন্য কি তাহলে অন্য কোনো নথির উপর ডিপেন্ড করে, বা অন্য কোনো নথিকে রেখে তার সাহায্যে আমরা এসআইআর প্রক্রিয়াকে আগিয়ে নিয়ে যেতে পারি? সম্ভবত এরকম কিছু আলোচনাও কিন্তু হতে পারে, কারণ এইরকম একটা বিষয় যেখানে কাজ কিন্তু শুরু হতেই চলেছে, হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহতেই নোটিফিকেশন জারি হয়ে যাবে, বিভিন্ন মহল থেকে এটা জানা যাচ্ছে, কিন্তু কাজ তো শুরু হলেই হলো না, কাজটাকে তো আগিয়ে নিয়ে যেতে হবে। সেই কাজটা যাতে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং মানুষ যাতে এই এসআইআর প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, এটা কমিশনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যই মনে হচ্ছে যে আজকের একটা বৈঠক। এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রাল রোলের যে কাজটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে, এবং বেশ কয়েকটা রাজ্যেই চলছে, সেই ইলেকট্রাল রোলের কাজটা কতদূর আগালো, সব জেলায় ম্যাপিংয়ের কাজটা যে ভিন্ন ভিন্ন এসছে, কোথাও 45%, কোথাও 50%। আমি আমার শেষ ভিডিওটাতেই বলেছি যে এসআইআর ম্যাপিং এক একটা জেলায় এক এক রকম, কেন এরকম এলো, এবং এই যে ম্যাপিংয়ে যে মিলটা এলো, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ম্যাপিংয়ের যে ডিফারেন্সটা এলো, অনেক লোকের নাম আসেনি, তাদেরকে কিভাবে সংযুক্ত করা যাবে, তাদের আর কীভাবে তাদেরকে পরীক্ষা করিয়ে আমাদের 2025 সালে যাদের নাম রয়েছে 2002 সালের জন্য নেই, অথচ তাদেরকে এসআইআরে মান্যতা দিতে হবে, আর কি নথির উপর ভিত্তি করা যায়, সেই নথি সম্পর্কিত আলোচনাও কিন্তু সম্ভবত থাকতে চলেছে। তো সুতরাং আমরা সকলেই নজর রাখছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও আজকের বৈঠক, এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে ভীষণভাবে নজর রাখছে। আপনারাও নজর রাখুন যে আজ এবং কাল দুদিনব্যাপী যে বৈঠকটা হবে, সেই বৈঠকে আমাদের জন্য কি বেরিয়ে আসছে, আমরা পশ্চিমবঙ্গবাসী আগামী মাসের গোড়াতেই এসআইআরের সম্মুখীন হচ্ছি, আমরা কীভাবে প্রস্তুত থাকব সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। তো এই সমস্ত বিষয় জানার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবসময় বিভিন্ন নিউজ চ্যানেলেই আপনারা চোখ রাখছেন, সাথে সাথে আমাদের এই যে ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনারা চোখ রাখুন, কারণ প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আসি। আর শুধু আপডেটই নয়,
এই প্রক্রিয়ার সঙ্গে যেহেতু আমরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, তাই জন্য আমরা মানুষকে জানাতে পারি যে কিভাবে আপনি আপনার হেনস্থার হাত থেকে বাঁচতে পারেন, বা আপনি সঠিকভাবে তথ্যগুলো কোথায় কোথায় পেতে পারেন, কি হতে পারে এই সম্পর্কিত একটা অনুমান আমাদের থাকে। সেই অনুমানটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। সুতরাং এইটুকু যদি আপনারা জানতে পারেন, তাতে করে কি আপনাদের উপকারে আসতে পারে। হয়তো আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের উপকারে আসতে পারে। আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করার অনুরোধ করব, কারণ যত মানুষের সঙ্গে শেয়ার করবেন, মানুষ আতঙ্কের হাত থেকে বাঁচবে এবং শান্তিতে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে ঠিক আগামী পর্বে আবার এরকম কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।